আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। আমরা এখন যাচ্ছি সচিবালয়ে। প্রথমে যাচ্ছি আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট রোকন উদ্দিনের কাছে। রোকন, আগুনের ক্ষয়ক্ষতি এবং সচিবালয়ের এখনকার পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। হ্যাঁ মিতা, আসলে এখন পর্যন্ত আমরা সর্বশেষ 12:15টার দিকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, অর্থাৎ আজ সকাল 8টায় যে নিয়ন্ত্রণে আসার খবর দেওয়া হয়েছিল তারপরেই ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বিল্ডিংয়ের বিভিন্ন ফ্লোরে এবং কক্ষে তারা ঘুরেছেন। ঘোরার পরে তারা জানিয়েছেন যে এখন আর নতুন করে আগুন লাগার কোনো সম্ভাবনা নেই এবং আর কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই। অর্থাৎ বলা যায় যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এটা 12:15টার পর, অর্থাৎ আগুন লাগার 10 ঘন্টা পর পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, এটা আমরা বলতে পারি। বিভিন্ন কক্ষ থেকে যে ধোঁয়া দেখা যাচ্ছিল এখন সেটিও আসলে দেখা যাচ্ছে না। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা যখন কাজ করেছেন সেটার কারণে যে পানি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, বিভিন্ন বিল্ডিংয়ের কাচ ভাঙতে হয়েছে, সেগুলো আগুনেও যেমন ভেঙেছে, ফায়ার সার্ভিসের কার্যক্রমের জন্য ভাঙতে হয়েছে, সেগুলো এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এটি আমরা দেখতে পেয়েছি। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, অগ্নিকাণ্ডের ঘটনার পরে খুব স্বাভাবিকভাবেই নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে ঢোকার যে প্রবেশ পথগুলো সেগুলো সবগুলোই বন্ধ ছিল। তবে বেলা 11টার দিকে থেকে 5 নম্বর গেট যেটি সেটি খুলে দেওয়া হয় এবং সেখান দিয়ে তাদের কার্ড দেখিয়ে শুধুমাত্র সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে, তবে গণমাধ্যম কর্মীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। আর সচিবালয়ের ভেতরের যে 7 নম্বর বিল্ডিং সেটির বিদ্যুৎ পুরোপুরি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে আরও কয়েকটি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং 7 নম্বর বিল্ডিংয়ে কোনো কার্যক্রম হচ্ছে না, যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। অন্যান্য কয়েকটি ভবনেও আসলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে, অর্থাৎ পানি ছিটে গেছে হয়তো বা নানান কারণে, এবং সেখানে আসলে সেইভাবে কোনো কার্যক্রম হচ্ছে না। এবং আমরা এখানে যারা ভেতরে প্রবেশ করেছিলেন তাদের অনেকের সাথে কথা বলেছি, তারা আসলে তখন বের হয়ে যাচ্ছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে ভেতরের কার্যক্রম আজ খুব একটা স্বাভাবিক না, সেটিও খুব স্বাভাবিক। আসলে আজকের কার্যক্রম যে খুব স্বাভাবিক হবে না সেটি আসলে বোঝাই যায়। বিশেষ করে যে 7 নম্বর ভবন তার পাশেই যে ভবন আছে অর্থের ভবন 11 নম্বর, তার পাশেই আরও ভবন আছে, সেই ভবনগুলোতে সেইভাবে কার্যক্রম হচ্ছে না। তবে দূরের যে ভবনগুলো সেখানে কিছু কার্যক্রম চলছে বলে আমরা জানতে পেরেছি। কয়েকটি ভবনের আসলে লিফটও বন্ধ আছে, লিফটও সীমিত আকারে চালু করা হয়েছে এবং সেটি দিয়ে কর্মকর্তা কর্মচারীরা যাতায়াত করছেন আমরা জানতে পেরেছি। আর একই সাথে এখানে যারা সচিবালয়ের ভেতরে প্রবেশ করেছেন তাদের অনেকেই আসলে দেখার চেষ্টা করেছিলেন যে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি হয়েছে যে ফ্লোরগুলোতে সেখানকার কী অবস্থা, সেটা আসলে তারা সবাই যে দেখতে পেরেছেন সেটি না, খুব সীমিত করে দেওয়া হয়েছে 7 নম্বর ভবনে প্রবেশ করা, এবং সেখানে আসলে সচিবালয়ের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমি যদি আপনাকে একটু বলি যে 7 নম্বর ভবনে আসলে কোন বিভাগ এবং মন্ত্রণালয় কাজ করতো, সেটি হচ্ছে যে 7 নম্বর ভবনে যোগাযোগ মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, এছাড়া ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সেখানে ছিল, এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ছিল। আমরা যেটি জানতে পেরেছি যে প্রথমে আগুনটি লাগে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে, তার উপরেই ছিল স্থানীয় সরকার বিভাগ এবং তার উপরেই সড়ক পরিবহন বিভাগ। তো আমরা সড়ক পরিবহন বিভাগের একটি ভিডিও ফুটেজ আমরা পেয়েছি মোবাইলে তোলা, সেখানে আসলে আমরা যা দেখতে পেয়েছি যে যে কক্ষগুলোতে আসলে আগুন লেগেছিল সেগুলো একদম পুড়ে ছাই হয়ে গেছে, সেখানে দেখেই বোঝা যাচ্ছে কোনো কিছুই অবশিষ্ট নাই। এজন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে ইতিমধ্যে, তারা প্রতিবেদন দিবেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও জানানো হবে যে অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। মিতা। রোকন, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবার যাচ্ছি আমাদের আরেকজন সহকর্মী কায়কোবাদ মাহমুদের কাছে। কায়কোবাদ, সচিবালয়ে ঢোকার জন্য যে অপেক্ষমান কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তাদের এখন অবস্থা আপনি কেমন দেখছেন আমাদেরকে জানাবেন। এটা আমি এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যে মূল ফটক 1 নম্বর গেট যেটিকে বলা হয় তার সামনে, আর আমার পিছনেই কিন্তু গতকাল যে ভবনটিতে আগুন লেগেছিল অর্থাৎ 7 নম্বর ভবন, তার যে ক্ষতচিহ্ন সেটি কিন্তু আমার পিছনেই রয়েছে। যে 3টি ক্ষতচিহ্ন আমি কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকেই। এখানে যে সকাল থেকে আমরা যে ভিড়টি দেখতে পেয়েছিলাম এখন কিন্তু সেরকম ভিড় নেই এখানে। সকাল থেকে উৎসুক জনতা সহ সচিবালয়ে ঢোকার যে দীর্ঘ সারি আমরা সেটি দেখেছিলাম, মানুষের জটল আমরা দেখেছিলাম গেটে, কিন্তু এখন এই মুহূর্তে এই গেটটিতে কিন্তু সেই ভিড়টি নেই। এখন এই গেটটি দিয়ে শুধুমাত্র
যারা জরুরি কাজে নিয়োজিত অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সদস্যরাই কিন্তু প্রবেশ করছে, বের হচ্ছে, আমরা যেটি দেখতে পাচ্ছি। এছাড়া ফায়ার সার্ভিসের যে কর্মীরা ছিল তারা এখন এই মুহূর্তে আর কি বের হচ্ছেন, আমরা একটু আগেও দেখেছি বের হচ্ছে, সর্বশেষ যে ইউনিট ছিল তারা কিন্তু বের হচ্ছিল এই গেট দিয়ে। অর্থাৎ এখন এই গেট দিয়ে কিন্তু মূলত জরুরি ব্যবস্থাপনার যে গাড়িগুলো তারাই কিন্তু প্রবেশ করতে পারছেন, বেরোতে পারছেন। আর এছাড়া যারা ঢুকছেন আমরা কিন্তু সেরকমভাবে কাউকে ঢুকতে দেখছি না। এছাড়া আরেকটি বিষয় বলে রাখি, এই গেট দিয়ে কিন্তু উপদেষ্টারও কিন্তু প্রবেশ করেছিলেন, আমাকে বেরোচ্ছেন তারা এই গেট দিয়ে। আর আরেকটি কথা এখানে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যেখান দিয়ে প্রবেশ করার কাছে কিন্তু কঠোর নিরাপত্তা, অর্থাৎ যে প্রবেশ করছে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে ভিতরে। এছাড়া কিন্তু আজকে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না ভিতরে। আর সব কিছু মিলিয়ে এখন এই মুহূর্তে এই পাশে গেটটি মোটামুটি বলা যায় যে ফাঁকাই আছে, ভিড়টাও সেরকম আমরা দেখতে পাচ্ছি না। মিতা, সচিবালয় থেকে জানছিলাম সেখানকার সবশেষ খবর। সচিবালয়ে আগুনের ঘটনা স্বাভাবিক নয় মন্তব্য করে এর সুষ্ঠু তদন্তের দাবি করেছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে মিট দ্য প্রেসে পলিসি বেসড পলিটিক্স শীর্ষক আলোচনা সভায় তিনি এই দাবি জানান। ব্যারিস্টার ফুয়াদ বলেন, স্বাধীনতার 53 বছরেও রাজতন্ত্রের অবসান হয়নি, উল্লেখ করে আগামীতে হবে নিউ জেনারেশন পলিটিক্স। তিনি বলেন, যে আকাঙ্ক্ষায় 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, দেশ ছাত্র জনতার সেই আকাঙ্ক্ষার দিকেই যাচ্ছে। সচিবালয়ে আগুনের ঘটনা স্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয় দেখেন গতকালকে রাতে কি হয়েছে, এটা কোনোভাবে একটা সাধারণ ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে না। বিল্ডিংয়ে আগুন লাগছে হচ্ছে নাহিদ আর আসিফের রুম পুড়ে গেল। এবং এর আগে সচিব অজের জয় দেখবেন বারবার বলেছে কোনো এভিডেন্স পাবেন না আমাদের ব্যাপারে। এবং তিনি কিন্তু তথ্য উপদেষ্টা ছিলেন, লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লুটপাটের নায়ক ছিলেন তিনি। অতএব তার ডিপার্টমেন্টটা পুড়ে গেছে আজকে, নাহিদ যেটার দায়িত্বে এখন। তো সরকারকে আমি বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য। বিডিআর বিদ্রোহের ঘটনায় কোনো দেশকে এখনও চিহ্নিত করা হয়নি, তবে নির্মোহভাবে তদন্ত কাজ পরিচালনা করতে চায় বিডিআর হত্যাকাণ্ডে গঠিত স্বাধীন পূর্ণাঙ্গ কমিশন। সকালে বিজিবির হেডকোয়ার্টারের প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমান। বলেন, যারা দেশ ছেড়েছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে, প্রয়োজনে দেশের বাইরে প্রতিনিধিও পাঠানো হবে। বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলের বিষয়টি নিয়ে কাজ করা হবে জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ এবং নির্মোহভাবে কাজ করবে কমিশন। সরকার নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করে কমিশন চেয়ারম্যান বলেন, কাউকে অন্ধকারে নয়, পরিষ্কারভাবেই করা হবে পুরো তদন্ত। বিডিআর বিদ্রোহে দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ মন্তব্য করে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আ.ল.ম. ফজলুর রহমান বলেন, কমিশনের চেয়ারম্যানকে উপদেষ্টা মর্যাদা এবং সদস্যদের আপিল বিভাগের বিচারের মর্যাদা দিতে সরকারকে চিঠি দেওয়া হবে। আইডেন্টিফাই করতে চাই না, আমরা নিরপেক্ষভাবে নির্মোহভাবে আমরা অগ্রসর হতে চাই। এবং সেটা করতে গিয়ে যারা দায়ী হবে দালিলিকভাবে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের কারণে এবং বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে, তখন সেই বিষয়ে আমরা মতামত দেব। যেহেতু বিদেশি শক্তিকে আমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয়েছে, কাজে এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে। অতএব আমি আন্তর্জাতিক মানের বিদেশের 2 জন আইনজ্ঞ, ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে বিশেষজ্ঞ আমাদের এই কমিশনের সঙ্গে সম্পৃক্ত করার জন্য আবেদন আমরা জানাবো। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্র তৈরি না করে রাজনৈতিক দল সমালোচনা করছে অন্তর্বর্তী সরকারের কেউ বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেন, রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা নতুন দল গঠনে সহযোগিতা করছে। ফখরুদ্দিন মঈনুদ্দিনের মতো অন্তর্বর্তী সরকারও বিএনপিকে ভাঙার ক্ষীণ প্রচেষ্টা চালাচ্ছে বলে সন্দেহ করছে জনগণ। এসব ষড়যন্ত্র মোকাবেলায় দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির নেতারা। প্রতিষ্ঠিত যেসব রাজনৈতিক দলগুলি তাদের সম্পর্কে কমেন্ট করা, সমালোচনা করার কি দরকার তাদের? তারা কি প্রতিপক্ষ আমাদের? আমরা তো মনে করি না তাদের প্রতিপক্ষ, এবং তারা আমাদের প্রতিপক্ষ হওয়ার যোগ্যও না। আমরা
রাজনীতি করি, তারা তো রাজনীতি করে না, কাজে তারা আমার প্রতিপক্ষ হবে কেন? আমরা ইলেকশন করবো, তারা কি আমাদের বিরুদ্ধে ইলেকশন করবে? তাহলে প্রতিপক্ষ তো না আমাদের না। তাহলে মিশামিশি কেন এসব কথাবার্তা কিছু বলা হয়, 53 বছর কিছু করা যায় না, ইত্যাদি ইত্যাদি। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবেশী দেশ হিসেবে আমরা আপনাদেরকে সম্মান করি, আপনারাও আমাদের সম্মান করতে শেখেন। সকালে খুলনার পাইকগাছা উপজেলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। আগামীর বাংলাদেশ যুবকদের হাতে তুলে দেওয়ারও কথা জানান ডাক্তার শফিকুর রহমান। খুলনার 5 ও 6 আসনে 2টি পথসভা এবং একটি কর্মী সভায় যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াতের আমিরের। কেন্দ্রীয় জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তার সাথে রয়েছেন। দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমাদের সন্তানদের নেতৃত্বে সেই শৃঙ্খল জাতি ভেঙে ফেলেছে। ভারতের প্রতি আমাদের অনুরোধ, আমাদের স্পষ্ট বার্তা, আপনাদেরকে প্রতিবেশী হিসেবে সম্মান করি, আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।